আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অর্থনীতি নিয়ে উচ্চতর পর্যায়েও লেখাপড়া করবে, অর্থাৎ অনার্স মাস্টার্সে পড়বে, তখনও দেখবা এই আলোচনাগুলি হয়তো বৃহৎ পরিসরে থাকবে। অর্থাৎ আলোচনার যে ভূৎপত্তিগত দিকগুলো নিয়ে আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব। অত্যন্ত মজার এবং তুমি সহজ বিষয়। যাই হোক, আজকের যে আমার নবাগত শিক্ষার্থীদেরকে আমার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আর যথারীতি আমার পরিচয়টা আবার এখানে ডিজিটালি আমরা দিচ্ছি। দেখো যে আজকে এখানে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তা আমরা একটু আলোচনায় যাই। দেখো এখানে আরেকটু কথা বলে রাখি যে বাংলাদেশ সরকার এবং WHO প্রদত্ত নির্দেশনা আমরা মেনে চলি, নিজে সুস্থ থাকি, আমাদের পরিবারকে সুস্থ রাখি এবং দেশের মানুষকে নিরাপদে থাকতে সহায়তা করি। কারণ এখন যে অবস্থা চলছে, আমি যদি আক্রান্ত হই তাহলে আমার পরিবার আক্রান্ত হবে। ঠিক আছে, এজন্য আমরা নিজেরা সুস্থ থাকব এবং আমাদের পরিবারকেও সুস্থ থাকতে সহায়তা করব। যাই হোক, আমাদের আজকের অধ্যায়টির নাম হলো ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ঠিক আছে, এখন আমরা আসি। দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা উপযোগের সংজ্ঞা বলতে পারবে, উপযোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে বা বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে। তারপরে দেখো, যদি আমরা পরে আরো একটু আগাই, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। এই ছিল আসলে আজকে আমাদের আলোচনার বিষয়গুলো। এখন আমরা পর্যায়ক্রমে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসি উপযোগ। উপযোগের ইংরেজি হলো ইউটিলিটি। লক্ষ্য করো, আমরা কোনো অভাব যখন পূরণ করতে চাই, তখনই দেখা যায় কোনো বস্তু বা কোনো একটা বিষয়ের মাধ্যমে সেটা কি করি, অভাবটা পূরণ করি। তার মানে ওই বস্তুটার মধ্যে কি ছিল, অভাব পূরণ করার ক্ষমতা ছিল। এই যে কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতাটা অন্তর্নিহিত থাকে, সেটাকে বলা হয় উপযোগ। দেখো, আমরা কথাটা নিয়ে আসছি এখানে। কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা অন্তর্নিহিত থাকে, তাকে উপযোগ বলা হয়। আমি তোমাদেরকে বলবো, তুমি ভুলেও মুখস্থ করতে যাবা না। ঠিক আছে, তুমি ব্যাপারগুলোকে বোঝো, তাহলে তুমি নিজেই লিখতে পারবা। আবার বলছি কথাটা, কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা অন্তর্নিহিত থাকে, তাকে উপযোগ বলে। অর্থাৎ উপযোগ হলো কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতা। ঠিক আছে, আর দ্রব্যের ভোগের পরিমাণ যখন বাড়ে, ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে উপযোগের পরিমাণও কি হয়, বাড়ে বা বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন আমরা এখানে একটু দেখব অধ্যাপক মেয়ার্সের সংজ্ঞাটা। দেখো, আগের কথাগুলি ওনার সংজ্ঞাতে কিন্তু আমরা পাচ্ছি। দেখো, উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তার মানে উপযোগ এখানে বলছে একটা গুণ বা ক্ষমতা বা শক্তি, যাই বলো, যা মানুষের অভাব পূরণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে বস্তু মানুষের অভাব পূরণ করতে পারে না, তার কিন্তু উপযোগ নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় যে আলোচনার বিষয়টা, ওইদিকে যাব। দেখো, উপযোগের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকে উপযোগের মধ্যে? ঠিক আছে, প্রথমত যদি আমরা যাই, উপযোগ একটি মানসিক ধারণা। ঠিক আছে,
আসলে এটা মানসিক ধারণা কেন বলল? এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? একমাত্র এটা মনোগত একটা উপলব্ধি, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা বিষয়, ঠিক আছে? এই কারণে বলছে যেটা দেখা যায় না, ধরা যায় না, তারপরে শুধুমাত্র উপলব্ধি করার বিষয়, এই কারণে এটাকে বলছে উপযোগ একটি মানসিক ধারণা। 2 নম্বরে যদি যাই, দেখো উপযোগ ভোগের মাধ্যমে প্রকাশ পায়। মনে করো তুমি যদি কোনো একটা দ্রব্য ভোগ না করো, তাহলে তার উপযোগ তুমি পাবা না। উপযোগের আরেকটা বাংলা হচ্ছে তৃপ্তি, ঠিক আছে? তার মানে ভোগ করা হলেই আমি সেই বস্তুটা থেকে উপযোগ মানে পেতে পারি। এই কারণে বলছে উপযোগ ভোগের মাধ্যমে কি হয়? প্রকাশ পায়। তারপরে যদি যাই, ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে উপযোগ বিভিন্ন রকম হয়, অর্থাৎ ভিন্ন হয়। মনে করো তুমি কোনো একটা মানে অনুষ্ঠানে গেছো, যে বেড়াতে গেছো বা মেলাতে গেছো, ওইখানে কোনো একটা বস্তু তোমাকে যতটা আকর্ষিত করে বা ওইখানে বস্তুটা ব্যবহার করে তুমি যতটা তৃপ্তি পাচ্ছ, সাধারণ অবস্থায় সাধারণ পরিবেশে দেখবা ওই বস্তুটা থেকে তুমি ততটা উপযোগ পাচ্ছ না। এই কারণে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উপযোগ বিভিন্ন রকম হয়, ঠিক আছে? তারপরে যদি যাই, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। অধ্যাপক মার্শাল তার এই উপযোগ তত্ত্ব বিশ্লেষণের সময় উনি ধরে নিছেন উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কারণটা, ওনার উদ্দেশ্যটা কি ছিল? লক্ষ্য করো, আমি একটু উদাহরণের মাধ্যমে কথাটা বলি যে একজন ভোক্তা একটি দ্রব্যের 3টি একক ভোগ করতেছে। একটি দ্রব্য বলতে আমরা আপেলকে ধরলাম, একটা আপেল হচ্ছে একটা দ্রব্য, তার 3টি একক নিল, অর্থাৎ 3টি আপেল সে নিল। প্রথম আপেলটা থেকে সে উপযোগ পেল 10 টাকার, দ্বিতীয় আপেলটা থেকে উপযোগ পেল 8 টাকার, তৃতীয় আপেলটা থেকে উপযোগ পেল 6 টাকার। কারণ যতই সে এই দ্রব্যটা একই বসার মধ্যে ভোগ করবে, ততই তার উপযোগের পরিমাণ আস্তে আস্তে কি হবে? কমে যাবে। এখানে লক্ষ্য করো, এই যে উপযোগটা অধ্যাপক মার্শাল কেন সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে গেলেন? লক্ষ্য করো, ওনার কথাটা ছিল যখন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হবে, তাহলে বিভিন্ন এককের উপযোগের মধ্যে কি করা সম্ভব? তুলনা করা সম্ভব, ঠিক আছে? যেমন 8 মানে প্রথমটা থেকে পাইছে 10 টাকার সমান, পরেরটা থেকে পাইছে 8 টাকার সমান, তাহলে এই দুইটার মধ্যে তুলনা করা যাচ্ছে কোনটা কতটুকু বেশি, কোনটা কতটুকু কম, ঠিক আছে? এই কারণে উনি বলছেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে উপযোগ ভিন্ন হতে পারে। হ্যাঁ, অবশ্যই একই দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যক্তি যখন ভোগ করে বা ব্যবহার করে, তখন দেখা যায় এক একজন তার যে অভাবের মানে তুলনা অনুযায়ী তার কাছে সেটার উপযোগিতা কিন্তু ভিন্ন রকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা বলছি আসলে একই দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে উপযোগ কিন্তু একরকম দেয় না, ভিন্ন দেয়, ঠিক আছে? তারপরে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। একটু কথা বলি, প্রথম সংজ্ঞাটা যদি আবারও একটু তোমাদের সামনে নিয়ে আসি, বলছিলাম কি যে কোনো বস্তুর মধ্যে মানুষের যে অভাব পূরণের যে ক্ষমতাটা অন্তর্নিহিত থাকে, সেটাই হচ্ছে উপযোগ। লক্ষ্য করো, কোনো একজন ব্যক্তি যদি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে তার অভাব পূরণ করে থাকে, তখন কিন্তু আমরা বলবো এই নেশার মধ্যে কি ছিল? উপযোগ ছিল। কিন্তু এটা কি নৈতিক দিক থেকে আমরা মেনে নিতে পারি? না। বা সামাজিক দিক থেকে এটা কি ভালো জিনিস? না, এটা মন্দ কাজ। এই কারণে বলা হয়েছে উপযোগ ভালো কি মন্দ, সমাজের জন্য কল্যাণকর কি অকল্যাণকর, এগুলো বিচার বিবেচনা করে কিন্তু উপযোগ শব্দটি ব্যবহার করা হয় নাই, ঠিক আছে? তারপর যদি যাই,
উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। লক্ষ্য করো, একটু আগে তোমাদের সামনে আমি একটা উদাহরণ বলছিলাম আপেলের কথা দিয়ে। প্রথম আপেল থেকে 10 টাকার, পরের আপেল থেকে 8 টাকার, পরের আপেল থেকে 6 টাকার। এখন এই যে টাকার মাধ্যমে বললাম, তাহলে এখানে লক্ষ্য করো, টাকার মাধ্যমে বলতে পারতাম, ডলারের মাধ্যমে বলতে পারতাম, রিয়েলের মাধ্যমে বলতে পারতাম, ঠিক না? অর্থাৎ এই যে উপযোগটাকে প্রকাশ করা হয়েছে কার মাধ্যমে? অর্থের মাধ্যমে। মার্শালি উপযোগ তত্ত্বের অন্যতম আরেকটা যে শর্ত ছিল যে মানে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। ঠিক আছে, যাই হোক আমি ওইদিকে যাব না। তাই যাই হোক এতটুকুই মনে রাখো, উপযোগ অর্থের মাধ্যমে কি হয়? পরিমাপ করা হয়। এই ছিল আমাদের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা যাব মোট উপযোগ নিয়ে আলোচনা করব, টোটাল ইউটিলিটি। এখানে লক্ষ্য করো, তোমরা বইয়ে দেখবা মোট উপযোগকে প্রকাশ করা হয় টি ইউ দ্বারা। এই টোটালের টি আর ইউটিলিটির ইউ, তাহলে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ। একটু যদি আমি আবারও উদাহরণটায় যাই, মনে করো প্রথম আপেল থেকে বলছিলাম 10 টাকার উপযোগ, দ্বিতীয় আপেল থেকে 8 টাকার উপযোগ, তৃতীয় আপেল থেকে 6 টাকার উপযোগ লাভ করে। তাহলে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি 3টে আপেল থেকে সে টোটাল মানে উপযোগ কত পেল, তাহলে তুমি যোগ করে বলে ফেলবা। তার মানে 10 আর 8-এ 18, 18 আর 6 হচ্ছে 24। তাহলে এই 24 হলো মোট উপযোগ। তাহলে কি আমি এই কথাটা এভাবে বলতে পারি? মুখস্থ করার কোনো দরকার নাই। আমি বলছিলাম আপেল একটি দ্রব্য, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারো কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। তুমি যেভাবে যোগফলটা বের করছো এভাবে কিন্তু আনসারটা বলতেছো, ঠিক আছে? আবার বলছি কথাটা, কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। একেবারে সহজ কথা। এখন আমি যদি যাই যে তোমাকে টোটাল ইউটিলিটির সূত্রটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে টি ইউ সমান সমান ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2 প্লাস ফাংশন অফ ডট ডট দিয়ে ফাংশন অফ xn। xn এর মানেটা হচ্ছে তুমি যদি 5 একক ভোগ করো তাহলে n এর মান 5 হবে, যদি তুমি 10 একক ভোগ করো n এর মান 10 হবে। অর্থাৎ যতটা একক ভোগ করো n এর মান কিন্তু তত হবে। অর্থাৎ 1 থেকে শুরু হয়ে ততটার যোগফলটা আমরা বের করলে আমার মোট উপযোগ হয়ে যাবে, ঠিক আছে? এখন এটাকে সংক্ষেপেও লেখা যায় এভাবে, দেখো যে সামেশন অফ এই আপার ভ্যালুটা হচ্ছে n, লোয়ার ভ্যালু হচ্ছে i। এই i সমান হচ্ছে 1, তার মানে বোঝাচ্ছে এটা 1 থেকে শুরু হয়ে এই n এর মানটা যত হবে তত পর্যন্ত বসবে i এর মান, ঠিক আছে? i এর মান শুরু হবে 1 থেকে, আর n এর মান যদি 5 হয় শেষ হবে 5 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তাহলে এখন আমরা যাচ্ছি, দেখো উদাহরণের মাধ্যমে, একটু আগে উদাহরণটা আমি বলে ফেলছি, উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটা আসছি। তাহলে বলো তোমরা, এখানে এই যে 3টা আপেল ভোগ করছে, প্রথম একক থেকে পাইছে কয় টাকার? 10 টাকার, দ্বিতীয় একক থেকে 8 টাকার, আর তৃতীয় একক থেকে পাইছে 6 টাকার সমান উপযোগ। তাহলে এই 3টা এককের প্রাপ্ত মোট উপযোগ কত হবে? 24 টাকার সমান, ঠিক আছে? এটি হলো আমাদের মোট উপযোগ, ঠিক আছে? এখন আমরা যাব প্রান্তিক উপযোগের কথায়। প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটি। এখন লক্ষ্য করো, এখানেও এটার প্রতীক হিসেবে ব্যবহার করি আমরা এম ইউ, মার্জিনালের এম আর ইউটিলিটির ইউ, মার্জিনাল ইউটিলিটি। একটু লক্ষ্য করো, প্রান্তিক মানে হলো সর্বশেষ। এখানে খেয়াল করো যে আমরা এখানে 3টে একক ভোগ করছি, আমি আবার উদাহরণটা যাচ্ছি, 3টে একক ভোগ করছি, উপযোগ পাইছি মোট কত টাকার? 24 টাকার। মনে করো ভোক্তা আরও একটা একক ভোগ করছে, ভোগ করাতে তার এখন উপযোগ হয়েছে 28 টাকার সমান। সে এখন তাহলে 4টা একক ভোগ করছে, উপযোগ হয়েছে 28 টাকার সমান। এখন তুমি বলো 3টা একক যখন ভোগ করছিল তখন তার উপযোগ ছিল কত? 24 টাকার। এখন 4টা একক ভোগ করাতে তার মোট উপযোগ হয়েছে কত? 28 টাকার। তাহলে অতিরিক্ত একটা একক ভোগ করাতে তার উপযোগ বাড়ছে কত টাকার? 4 টাকার। এই সর্বশেষ এককের প্রান্তিক উপযোগটি হচ্ছে প্রান্তিক উপযোগ।
অর্থাৎ সর্বশেষ একক থেকে সে যে পরিমাণ উপযোগ লাভ করে সেটি হলো প্রান্তিক উপযোগ। এখন আমরা যদি সংজ্ঞা আকারে বলি যে কোনো দ্রব্যের বা এভাবে বলতে পারো অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। আবার বলছি কথাটা, যে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। এই প্রান্তিক উপযোগের সূত্রটা দেখো, এম ইউ সমান সমান ডেল টি ইউ বাই ডেল এক্স। ডেল টি ইউ হচ্ছে, এখানে অবশ্য লিখে দিয়েছি দেখো, ডেল টি ইউ মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। এই ডেল দ্বারা বোঝাচ্ছে চেঞ্জিং, পরিবর্তন, এটা পরিবর্তনের প্রতীক হিসেবে আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। আর ডেল এক্স দ্রব্যের এককের পরিবর্তন, আর এক্স হচ্ছে এখানে একটি দ্রব্য। লক্ষ্য করো, আমরা যে একটু আগে বলছিলাম দুইটা একক দিয়ে এখানে দুইটা আর তিনটা এককের কথা যদি আমরা নিয়ে আসি, মনে করো ভোক্তা তিনটা একক থেকে উপযোগ পাইছিল কয় টাকা, সরি দুইটা একক থেকে কত টাকার, 18 টাকার। প্রথম একক থেকে 10 টাকার, দ্বিতীয় একক থেকে 8 টাকার, তাহলে তার মোট উপযোগ হয়েছিল কত, 18 টাকার। তাহলে এখন দেখো একটা একক যখন ভোগ করছিল তখন তার মোট উপযোগ ছিল কত, এক এককের বেলায় 10 ছিল। তাহলে দুই একক থেকে এখন তো দুই একক হয়েছে, তাহলে আগে ছিল এক একক, তাহলে সে অতিরিক্ত ভোগ করছে কয়টা একক, একটা একক। আর মোট উপযোগের পার্থক্য হচ্ছে দেখো 8 টাকা, ঠিক আছে। এক দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 8 টাকা আসে। দেখো তুমি এবার যে দ্বিতীয় এককের উপযোগটা কত ছিল, 8 টাকা। এটি হচ্ছে যে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ। এখন তুমি যদি আবার প্রশ্ন করো, যাই হোক ওই প্রশ্নটার আমি আর এখানে তুললাম না, আমরা যখন ওই একটু পরে সূচিতে যাব তখনই ওইখানে বলবো। এই ছিল আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের কথা। এখন আমরা এই দুইটার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। একটু কথা বলে রাখি যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে প্রথমে সম্পর্ক তোমাদের সামনে তুলে ধরবো, তারপর পার্থক্যের কথা বলবো। একই জিনিস, শুধুমাত্র কথাটা উপস্থাপনের ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে। দেখো সূচির সাহায্যে আমরা প্রথমে সম্পর্কটা দেখাচ্ছি। প্রথম একক দ্রব্য ভোগ করছে, এই প্রথম একক দ্রব্যের মোট উপযোগ হচ্ছে কয় টাকা, 6 টাকা। প্রান্তিক উপযোগও 6 টাকা। এই কথাটা একটু আগে বলতে চেয়েছিলাম। লক্ষ্য করো, প্রথম একক ভোগ করলে এখান থেকে মোট যত উপযোগ পাবে, মোট যত টাকার উপযোগ পাবে, প্রান্তিক উপযোগও তত টাকারই হবে। অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি হবে, পরস্পর সমান হবে। এবার দেখো দ্বিতীয় একক ভোগ করাতে তার মোট উপযোগ যায় দাঁড়াইছে কত টাকা, 10 টাকা, ঠিক আছে। এখন প্রান্তিক উপযোগটা বের করা শিখেছি, দুইটার থেকে যে এই প্রথমটা বাদ দাও, দুইটার যোগফল থেকে বাদ দিলে কি হবে, এখানে পার্থক্য হবে কত, 4 টাকা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ। আরেকটা দিক থেকে লক্ষ্য করো, যখন প্রান্তিক উপযোগ তুমি যোগ করবা তখন মোট পেয়ে যাবা। এবার তৃতীয় এককের বেলায় যাই, দেখো তৃতীয় এককের মোট উপযোগ হচ্ছে কত, 12 টাকা। এবার দুইটা এককের মোট উপযোগ যদি তিনটা এককের মোট উপযোগ থেকে বাদ দাও, তাহলে তুমি যে তৃতীয় এককটা ভোগ করছো ওই একক থেকে যে উপযোগটা পাইছো সেটা বের হয়ে যাবে। তাহলে তৃতীয় এককের প্রান্তিক উপযোগ কত, 2 টাকা। অথবা এই তিনটা যদি তুমি যোগ করো, অর্থাৎ প্রান্তিক উপযোগ যোগ করলেই পাওয়া যায় কি, মোট উপযোগ। এতটুকু আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি, লক্ষ্য করো সম্পর্কটার তোমাদের সামনে তুলে ধরার জন্য। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তো, এখানে যদি 6 হইতো, এটা 12 হইতো, এটা 18 হইতো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যটা হইতো কত, 6 হইতো। কারণ 6 আর 12 পার্থক্য হইতো 6, 12 এবং 18 পার্থক্য হইতো 6। তার মানে এই বাড়ার হারটা যদি সমান হইতো তাহলে এখানে প্রান্তিক উপযোগটা কি হইতো, স্থির থাকতো, সমান থাকতো। তাহলে এখানে কি সমান আছে, বাড়ার হারটা কি একই আছে, না, বাড়ছে, কিন্তু বাড়ার হারটা আস্তে আস্তে কমে গেছে। দেখো 6 12 না হয়ে এটা হচ্ছে 10, তার মানে এই 6-এর থেকে বাড়ার হারটা একটু কম, তারপরে এখানে দেখো আরও কমে গেছে। তার মানে এই বাড়ারটাকে বলা হয় ক্রম হ্রাসমান হারে বাড়ে, বাড়ছে, কিন্তু কি হারে বাড়ছে, ক্রম হ্রাসমান হারে বাড়ছে। এই ক্রম হ্রাসমান বা ক্রমবর্ধমান বোঝা যায় এই পরিবর্তনটা দেখে।
দেখো এই পরিবর্তনটা আস্তে আস্তে কি হয়েছে, কমে গেছে। যদি আমি বলছিলাম এটা যদি নির্দিষ্ট হারে বাড়তো 6, 12, 18, তাহলে এখানে এটাকে বলতাম তখন প্রান্তিক উপযোগ কি থাকবো, স্থির থাকবে। আবার আরেকটা জিনিস দেখো, যদি এটা 6-এর পরে 14 হইতো, 14-এর পরে এটা 24 হইতো, তাহলে কি হইতো, 6-এর পরে 14, তার মানে এটা বাড়ছে কত, 8 হইতো এটা। আর 14-এর পরে এটা 24 হইতো, তাহলে এটা বাড়ছে কত, 10। তার মানে এই বাড়াটাকে আমরা বলবো ক্রমবর্ধমান হারে বাড়া। তাহলে অর্থনীতিতে আমরা এই পরিবর্তনটা তিনভাবে পাবো। লক্ষ্য করবার কথাটা আবার বলছি। এক, ক্রমবর্ধমান হারে বাড়তে পারে, আবার ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে, স্থির হারে বাড়তে পারে, বা নির্দিষ্ট হারে বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখাইছি ক্রমহ্রাসমান হারে বাড়াটা, আর এটা সিনার উপায়টা কি, আস্তে আস্তে এটা কমে যাবে। ঠিক আছে, যাই হোক, তাহলে একটু এখন কথাটা বলছি। তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে। এটা ছিল আমাদের ব্যাখ্যার কথা, আর এতক্ষণ যাই বলছি তোমাদের বোঝানোর জন্য। এবার চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় সর্বোচ্চ, আর প্রান্তিক উপযোগ হয় শূন্য। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন হয়তো জেগে গেছে, এখানে এটাকে সর্বোচ্চ বললাম না, এখানে এটাকে সর্বোচ্চ বললাম কেন? কারণ এখানে একটু কথা আছে, যখনই মোট উপযোগ সর্বোচ্চ হবে তখনই প্রান্তিক উপযোগ হবে শূন্য। এখন এই দুইটার বিয়োগফল দেখো শূন্য হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হয় নাই, এই কারণে এটাকে আমি সর্বোচ্চ বলতে পারি নাই। ঠিক আছে, তাহলে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখনই প্রান্তিক উপযোগ কি হবে, শূন্য হবে। পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে, আর প্রান্তিক উপযোগ কি হয়, ঋণাত্মক হয়। ঠিক আছে, তাহলে এখানে তিনটা ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে। চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় সর্বোচ্চ, আর প্রান্তিক উপযোগ হয় শূন্য। পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে, আর প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক। এই ছিল সূচির মাধ্যমে সম্পর্ক। এখন যাব চিত্রের মাধ্যমে দেখাবো এই কথাগুলোই। দেখো, 1 নং ও 2 নং চিত্রে ওএক্স অক্ষে হচ্ছে দ্রব্যের একক বা পরিমাণ, দ্রব্যের একক বা পরিমাণ, এখানেও। এখন দেখো, ও ওয়াই অক্ষে 1 নং চিত্র হচ্ছে মোট উপযোগ, আর 2 নং চিত্র হলো প্রান্তিক উপযোগ নির্দেশিত। আমাদের অক্ষগুলোর পরিচয় শেষ, আমি আবারও বলে নিচ্ছি। 1 নং ও 2 নং চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে দ্রব্যের একক বা পরিমাণ, আর 1 নং চিত্রে ও ওয়াই অক্ষে মোট উপযোগ, আর 2 নং চিত্রে ওয়াই অক্ষে হলো প্রান্তিক উপযোগ নির্দেশিত। টি ইউ হলো মোট উপযোগ রেখা। এখানে লক্ষ্য করো, একটা ঢিল নিক্ষেপ করলে ঢিলটা যে গতিপথে যাচ্ছে বা ঢিলটার গতিপথটাই হচ্ছে আমাদের এই মোট উপযোগ রেখাটা। এখন প্রশ্ন হচ্ছে, ঢিলটা যখন আমরা ছুড়ি তখন সে নানা প্রতিকূলতার কারণে, বাধার কারণে তার গতিটা আস্তে আস্তে কমে আসে। এজন্য সে একটা পর্যায়ে আবার কি হয়, নিচের দিকে অর্থাৎ ভূমির দিকে চলে আসে। ঠিক সেমভাবে আমরা যখন কোনো একটা দ্রব্য ভোগ করি তখন প্রথম দিকে হয়তো ক্রমবর্ধমান হারে বাড়লেও আমরা এখানে ক্রমহ্রাসমান থেকে দেখেছি, তাহলে ভোগের বাড়ার সাথে সাথে মোট উপযোগটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক পর্যায়ে যেয়ে কি হয়, এটা সর্বোচ্চ হয়, তারপর আস্তে আস্তে মোট উপযোগটা কমতে থাকে। এজন্য মোট উপযোগ রেখার আকৃতিটা এমন হচ্ছে। তাহলে দেখো, আমরা এখন বর্ণনা দিচ্ছি। ও এ পরিমাণ বা ও এ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, দেখো মোট উপযোগ কত, এ ডি পরিমাণ, কারণ এটা হচ্ছে মোট উপযোগ রেখা, আর এতটুকু দ্রব্য ভোগের ক্ষেত্রে সে মোট উপযোগ পাচ্ছে কত, এ ডি পরিমাণ। তাহলে আমরা তো বলছিলাম প্রথম এককের মোট উপযোগ যা, প্রান্তিক উপযোগও তা, এই জন্য আমরা দ্বিতীয় চিত্রে দেখাচ্ছি। দেখো, এক্ষেত্রে সে প্রান্তিক উপযোগও পাচ্ছে কত, এ ডি পরিমাণ। এখন লক্ষ্য করো, ও বি পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে বা ও বি একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় কত, বিই পরিমাণ। ঠিক আছে, এখানে আমরা এই ভূমি অক্ষের সমান্তরাল করে একটা স্পর্শক টানব। দেখো, স্পর্শকটা যে বিন্দুতে স্পর্শ করে এখানেই মোট উপযোগ হয় সর্বোচ্চ। তাহলে আমি বলতে পারি উবি পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে
মোট উপযোগ হয় সর্বোচ্চ কতটুকু বিই পরিমাণ। এখন তুমি লক্ষ্য করো, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। এই যে এই বিন্দুতে প্রান্তিক উপযোগটা কি হবে? শূন্য হবে। অভিপরিমাণ দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? শূন্য। এবার দেখি আমরা ওবি এর পর যদি দ্রব্যের ভোগ আরো বাড়ানো হয় তখন কি হবে? মোট উপযোগ কমে যাবে। লক্ষ্য করো, ও সি পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে হয় সি এফ পরিমাণ। এ অবস্থায় প্রান্তিক উপযোগ হয়, লক্ষ্য করো, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ যদি কমে যায় প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। আমরা কিন্তু এটা দেখছিলাম। প্রান্তিক উপযোগ দেখো, এই রেখার নিচে যাওয়া মানে মাইনাস হয়ে যাওয়া, তাহলে প্রান্তিক উপযোগ হয় কত? ঋণাত্মক। কতটুকু? সি জি পরিমাণ, কারণ এই রেখার মধ্যে শূন্য হয়ে গেছে, আর এই রেখার নিচে গেলে ঋণাত্মক হবে। এখন আমি তিনটা বিন্দু পাইছি, দেখো ডি, বি এবং জি। এই তিনটা বিন্দু যদি আমি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এখন তোমরা লক্ষ্য করো, এখানেও যে সম্পর্কটা চিত্রের মাধ্যমে আমরা তুলে আনছি, দেখো মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এই যে এখান থেকে শুরু হয়েছে এই দিক পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন প্রান্তিক উপযোগ কি হয়? কমে না বাড়ে? এই যে কমতেছে, দেখো আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, কমে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। তারপরে দেখো তো মোট উপযোগ এবার কমে যাচ্ছে। মোট উপযোগ যখন কমে তখন প্রান্তিক উপযোগ হয় কি? ঋণাত্মক। ঠিক আছে, এখন আমরা এই যে সম্পর্কগুলো এতক্ষণ সূচি এবং চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এখন এগুলো আমরা এক নজর দেখে নেব। দেখো, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগও বাড়ে। একটু আগে বলছিলাম যে উদাহরণ হিসেবে 6-এর পরে যদি 14 হয়, 14-এর পরে যদি 24 হয়, তাহলে পার্থক্যটা কি হবে? 6-এর পরে 8, 8-এর পরে 10। তার মানে মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কি হবে? বাড়বে। তারপরে মোট উপযোগ যখন নির্দিষ্ট হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন স্থির থাকে। নির্দিষ্ট হারে কোনটা বলছিলাম? 6-এর পরে 12, 12-এর পরে 18। তার মানে এইটার প্রত্যেকটার ব্যবধান হবে কত করে? 6 করে। এই কথাটাই বলছি, মোট উপযোগ যখন নির্দিষ্ট হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন স্থির থাকবে। এই দুইটা আমরা এখানে সূচি বা চিত্রের মধ্যে উপস্থাপন করিনি, কিন্তু আমি তোমাদের সামনে মানে এভাবে বলছি। আর বাকিগুলো দেখো একেবারে ইজি। এগুলা মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে, এটা সূচিতেও দেখানো হয়েছে, চিত্রেও দেখানো হয়েছে। মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। ঠিক আছে, এগুলো অবশ্যই পারার কথা। মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই পাঁচটা সম্পর্ক আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, এখন আমরা পার্থক্যের দিকটা একটু তুলে ধরব। আমি জানি তোমরা এতক্ষণ যা দেখছো সবগুলোই দেখবা, প্রায়গুলোই আসবে এখানে। এখানে প্রথমে আসি সংজ্ঞাগত পার্থক্যের কথায়। দুটোটার সংজ্ঞা দেব, মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। ঠিক আছে, আমরা বলছিলাম কি, কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিটাকে বলা হয় মোট উপযোগ, আর অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। ঠিক আছে, এখন আসি সূত্রগত পার্থক্য। দেখো, এটাও আমরা আলোচনা করছিলাম, টিইউ মানে মোট উপযোগটা কিভাবে বের করা হয়। ভোক্তা যতটা একক ভোগ করে ততটা এককের প্রাপ্ত উপযোগের সমষ্টিটাই হলো মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ দেখো, এমইউ সমান সমান ডেল টিইউ বাই ডেল এক্স, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন বাই দ্রব্যের এককের পরিবর্তন। এখন আমরা আরো একটু যদি সামনে যাই, দেখো ভোগের প্রথম দিকে, এটাও বলছিলাম তোমাদের সাথে, প্রথম দিকে মোট উপযোগ কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়ে। ঠিক আছে, প্রথম অবস্থায়। আর মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন কিন্তু প্রান্তিক উপযোগও বাড়ে। এই তিনটা পার্থক্য এখানে আমরা বললাম। আমরা আরো নিয়ে আসছি, দেখো মোট উপযোগ ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, আর যখনই মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কি হয়? কমে যায়।
ঠিক আছে, তারপরে যদি যাই, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন কি হবে? প্রান্তিক উপযোগ শূন্য হয়। তার মানে প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। একই কথা দুইভাবে বললাম আর কি। সর্বশেষ যেটা বলবো, মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন কি হয়? ঋণাত্মক হয়। আর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে ভোক্তা দ্রব্যের ভোগ আর কি করবে না? বৃদ্ধি করবে না। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনার পর তোমাদের জন্য এই আলোচনা সম্পর্কিত একটি বাড়ির কাজ আমি নিয়ে আসছি। আমি বিশ্বাস করি তোমরা যদি আলোচনাটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এটা তোমার কাছে অল্প কয়েক মিনিটের কাজ। দেখো, নিচের সূচি হতে প্রান্তিক উপযোগ নির্ণয় করো। অর্থাৎ এই সূচিটার মধ্যে আমি মোট উপযোগের পরিমাণটা তুলে আনছি, তুমি সূচিটা পরিপূর্ণ করতে হবে, প্রান্তিক উপযোগের কলামটাও তোমাকে পূরণ করতে হবে। দেখো, আমি নিয়ে আসছি প্রথম একক থেকে একজন ভোক্তা 15 টাকার উপযোগ লাভ করে। এখন 2টা একক যখন ভোগ করে তখন তার মোট উপযোগ হচ্ছে কত টাকা? 25 টাকা। 3টা একক যখন ভোগ করে তখন তার মোট উপযোগ বেড়ে দাঁড়ায় কত? 30 টাকা। 4টা একক ভোগের ক্ষেত্রে তার মোট উপযোগ 30 টাকাই থাকে। আর পঞ্চম একক যখন ভোগ করে তখন তার মোট উপযোগ কমে হয় কত? 25 টাকা। আমি জাস্ট সংখ্যাগুলো পরিবর্তন করে দিছি। এখন আমি 100% বিশ্বাস করি তোমরা এই সূচিটা ব্যবহার করে এখান থেকে আরেকটা কলাম লাগিয়ে তোমরা কি করবে? প্রান্তিক উপযোগটা বের করবে। ঠিক আছে, এখন আমরা আরেকটি প্রশ্ন এর সাথে নিয়ে আসছি। সূচি হতে এই সূচিটা ব্যবহার করে তোমরা যে সূচিটা পরিপূর্ণ করছো এই সূচিটা ব্যবহার করে মোট উপযোগ অর্থাৎ এই মানগুলো দিয়ে মোট উপযোগ রেখা অঙ্কন করবা, আর এখানে যে মানগুলো পাবা এগুলো দিয়ে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবা। আজকের আলোচনা আমাদের এতটুকুই। আমি বিশ্বাস করি তোমরা যদি ভালোভাবে কথাগুলো শুনে থাকো তাহলে তোমাদের কাছে খুব কঠিন কোনো কিছু মনে হওয়ার কথা নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।